এক পুলিশ অফিসারের নতুন শহরে ট্রান্সফার হয়েছে। প্রথম দিনেই তার সামনে আসে একটা অদ্ভুত কেস। তার হাতে থাকা ওয়াকের ওপার থেকে আরেকজন অচেনা পুলিশ অফিসারের কণ্ঠ ভেসে আসে। সে জানায় কিছু ক্রিমিনালকে তাড়া করতে গিয়ে সে একটা জঙ্গলের ভেতরে আটকে পড়েছে, আর এখন সে বাইরে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। কেসটা সলভ করার জন্য সেই নতুন অফিসার তাকে বাঁচানোর জন্য জঙ্গলে যেতে চায়, কিন্তু গ্রামের লোকেরা জানায় এই জঙ্গল অভিশপ্ত। এখানে যে একবার ঢোকে সে আর কখনোই ফিরে আসতে পারে না। গত ৬০ বছর ধরে মানুষ এখানে শুধু হারিয়ে যাচ্ছে। পুলিশ আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পারেনি, কারণ এই জঙ্গল পাহারা দেয় এক অদ্ভুত মূর্তি। আজ এইটা কোনো সাধারণ মুভি নয়, বরং টুইস্ট আর রহস্যে ভরপুর একটা অসাধারণ মাস্টারপিস মালায়ালাম মুভি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটা শুরু হয় ১৯৬০ সালের কেরালার ভেলোর কার্ডুর এক প্রত্যন্ত জঙ্গল দেখিয়ে, যেখানে এক পর্তুগিজ মহিলা কয়েকজন লাঠিয়ালদের সাথে নিয়ে চলেছে দুটো বডি। এই পর্তুগিজ মহিলা তার থেকে ছোট বয়সী ছেলেদের পছন্দ করত, তাই সে জেমস নামের একজনকে বিয়ে করে। পরবর্তী সময়ে জেমস একজন সমবয়সী ইন্ডিয়ান মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে এই পর্তুগিজ মহিলা দুজনকে হাতে নাতে ধরে শেষ করে দেয়। আর এখন এই দুজনের বডি নিয়ে তারা জঙ্গলে এসেছে। মহিলাটি প্রথমে মেয়েটার বডি ডোবায় ফেলে জেমসকে অন্য জায়গায় কবর দিতে নিয়ে গেলে সবার অজান্তে জেমস পালিয়ে যায়। আসলে সে এতক্ষণ ধরে মিথ্যা মরার নাটক করছিল। অবশেষে জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে এই মহিলাটি তাকে ধরে ফেললে জেমস ওর পেটে তীক্ষ্ণ গাছের ডাল ঢুকিয়ে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি জঙ্গলের ডোবার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসতে। এই লোকটার আঙুলে ছিল একটা বড় সাইজের আংটি, কিন্তু লোকটা কে আর তার পরিচয় কি সেটা আমাদের দেখানো হয় না। দৃশ্য আবার পরিবর্তন হলে আমরা দেখি পিটার নামের এক পুলিশ অফিসারকে জঙ্গলের মধ্যে হন্যে হয়ে ঘুরতে। অন্যদিকে পিয়নের পোশাক পরা আরেক পরিচয়হীন লোককে দেখানো হয়, যে বড় গাছগুলোর মধ্যে স্পাইরাল সাইন আঁকছে। এরপর আমরা এক বন্ধুদের গ্রুপকে দেখি, যারা এসেছে জঙ্গলে শিকার করতে। একটু দূরে ভারী কিছুর আওয়াজ শুনে মেয়েটা ভয়ে গুলি চালাতেই দেখে সে একটা পুলিশকে গুলি করে মেরে ফেলেছে। এখন এই পুলিশটা কে তার পরিচয় জানতে না পারলেও আপনাদের সুবিধার্থে বলে দিই, এই পুলিশটাকে একটু আগে ডোবা থেকে আমরা উঠতে দেখেছি। তবে সেই মুহূর্তে একটা অদ্ভুত জিনিস ঘটে। গুলির শব্দে চারিদিকের পরিবেশ চেঞ্জ হতে শুরু করে এবং ভেসে আসে অলৌকিক অপার্থিব চিৎকার। সেই আওয়াজ এতটাই তীব্র ছিল যে প্রত্যেকের কান অসহ্য যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হয়। এরই সাথে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পিটারকে দেখি পাগলের মতো দৌড়ে জঙ্গলের বাইরে বেরোতে। আর তখনই একটা গাড়ি তাকে ধাক্কা মারে। এই ঘটনার পর আমরা মুভির প্রধান চরিত্র আনন্দকে ঘুম থেকে এক ছটকায় উঠতে দেখি। আনন্দ তার প্রেগনেন্ট স্ত্রী নিতুকে নিয়ে চেক আপে এসেছে। ডাক্তার সামনের মাসের ২৪ তারিখে ডেলিভারি ডেট দিলে দুজনে খুব খুশি হয়। আনন্দ ছোট থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছে। ওর বাবা পুলিশ ছিলেন, কিন্তু জন্মের দিন সে বাবাকে হারায়। এরপর তার মা শোকে মারা যান। আনন্দ পেশায় একজন পুলিশ কনস্টেবল। তার ভেলোর কারোতে বদলি হয়েছে। আজকেই তাকে বেরোতে হবে, পরের মাসে ডেলিভারি ডেট। তাই আনন্দ চিন্তায় পড়লে নিতু নিশ্চিন্ত হয়ে তাকে ডিউটি জয়েন করতে বলে। আর যদি কিছু দরকার লাগে সেক্ষেত্রে আন্টি তো আছেই। সাত সকালে আনন্দ বাস ধরে গ্রামে পৌঁছালে লাস্ট ট্রেকার করতেই যাবে, তখনই কল আসলো নিতুর হঠাৎ কমপ্লিকেশন দেখা দিয়েছে, আজই ডেলিভারি করতে হবে। আনন্দ শুনে চিন্তায় রওনা দিতে চাইলে তাকে আশ্বস্ত করে বলে তার আসার দরকার নেই, আন্টি সামলে নেবে। আনন্দ নিশ্চিন্ত হয়ে ভেলোর কারোর উদ্দেশ্যে রওনা দিল। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, বিএসএন ছাড়া কারো সিগন্যাল কাজ করে না। তাই কিছুক্ষণ পর অন্য একজনের নাম্বার থেকে ফোন করলে জানতে পারে তার কন্যা সন্তান হয়েছে। খুশিতে মন ভরে যায় আনন্দের। তখন দেখতে পায় রাস্তার ধারে একটা হরিণকে, যেন সে তাকে অভিনন্দন জানাতে এসেছে। এই নিয়ে গল্পের মাঝে ড্রাইভারের অসতর্কতার কারণে তাদের গাড়ির সাথে একজনের অ্যাক্সিডেন্ট হয় এবং আমরা জানতে পারি সে ব্যক্তিটি হলো পিটার। কিছুক্ষণ পর হসপিটালে আনন্দের সিনিয়র অফিসার অশোকান এসে পুরো ব্যাপারটা সামলে পিটারের পার্স থেকে পাওয়া আইডি থেকে কনস্টেবল যোশীকে তার বাড়ির লোক ও পিটারের থানা পেরুমালাইতে ইনফর্ম করতে বলে। অশোকান আনন্দের সাথে চা পানের সময় পরিচয় পর্ব সারার মাঝে হঠাৎ ফোন আসলো। তামিলনাড়ু থেকে আসা এক গ্রুপকে তাদের অফিসার রেজি জঙ্গলে পাকড়াও করেছে। এখন এই গ্রুপে একজনের বাবা ফরেস্ট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার, তাই এদের সাথে প্রবলেম ক্রিয়েট করায় আশোকানকে বেগতিক দেখে ফোন করেছে। রেজি এমনিতেই রাগচটা, তাই ঝামেলা শুরু করার আগে তড়িঘড়ি করে রওনা দিল। যা ভেবেছিল তাই হলো। ঝামেলার মাঝে এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে জঙ্গলের ভেতর ছেলেটাকে ধরতে ধাওয়া করে। এমন সময় রেজি জঙ্গলে একটা বডি পড়ে থাকতে দেখে থমকে যায়। ততক্ষণে আশোকান এসে পড়েছে। কাদায় মাখা বডির মুখটা এমন ভাবে ক্ষতবিক্ষত যে চেনা মুশকিল। যেটুকু
বোঝা গেল বডিটা পেরুমালাই থানার এক কনস্টেবলের। থানার এএসআই কে কন্ট্যাক্ট করতে গেলে নেটওয়ার্ক খারাপ থাকায় কলটা লাগলো না। তাই অশোক খান ফরেন্সিক টিমকে আসার জন্য ইনফর্ম করে রেজি আর আনন্দকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। এর পরের দৃশ্যে জঙ্গলের মধ্যে আহত অবস্থায় একজন অফিসারকে পড়ে থাকতে দেখানো হয়। তার নাম স্টিফেন, যে পায়ে প্রচন্ড আঘাতের কারণে নড়তে না পারলে সহকর্মী পিটার ও মুতুভেলকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাক শুনতে পায় না। সৌভাগ্যবশত স্টিফেন তার ওয়াকি দিয়ে পিটারকে কন্ট্যাক্ট করলে আনন্দের কাছে থাকা ওয়াকি বেজে উঠল, কারণ পিটারের ওয়াকিটা তার কাছেই ছিল। স্টিফেন বলে সে তার টিমকে নিয়ে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু কোনো কারণে তারা ফেসে গেছে এবং বাকিদের খুঁজে পাচ্ছে না। আর এখন যদি তাকে উদ্ধার করা না হয় তাহলে সে মারা যাবে। অশোক খান অবাক হয়ে জানায় যে তারা কেরালা পুলিশ এবং স্টিফেনদের সহকর্মী পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করেছে। তাই স্টিফেন পেরুমালাই থানার কারোর সাথে যোগাযোগ করুক। স্টিফেন জানালো সে সব রকম চেষ্টাই করেছে, কিন্তু লাভ হয়নি। এখন সে জঙ্গলের ভেতরে কোনো এক মন্দিরের সামনে বড় গাছের নিচে পড়ে আছে। সেখানে এসে ওরা যেন তাকে উদ্ধার করে। এখন ইচ্ছে না থাকলেও অশোক খান বাধ্য হয়ে গাড়ি থামিয়ে পেরুমালাই থানায় ফোন করার চেষ্টা করতে থাকে। তখনই আনন্দ শুনতে পায় ওয়াকিতে স্টিফেন বলছে তার স্ত্রী প্রেগনেন্ট, তাদের আজ বাচ্চা হতে চলেছে। তারা যদি তাকে বাঁচিয়ে নেয় তাহলে সে তার বাচ্চাকে দেখতে পাবে। আনন্দ এটা শুনে নিজের পরিস্থিতির সাথে রিলেট করতে পারলে বাকিদেরও মানানোর চেষ্টা করে স্টিফেনকে বাঁচানোর জন্য। সব শুনে রেজি বাধা দিল, কারণ এই জঙ্গলে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। এমনিতেও জঙ্গলটা তাদের এলাকাতেও পড়ে না, কিন্তু আনন্দ সবাইকে মানিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় স্টিফেনকে উদ্ধার করতে। এই ঘটনার সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমাদের স্টিফেনের গল্প দেখানো হয় যে কিভাবে তারা এই জঙ্গলে এসেছিল। আসলে তার গোটা টিম কয়েকজন ক্রিমিনালদের ধরে জঙ্গলের রাস্তা দিয়ে পেরুমালাই থানায় যাচ্ছিল। তখনই ক্রিমিনালগুলো সুযোগ বুঝে তাদের উপর হামলা করে গাড়ি থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। সে টিমের কয়েকজনকে নিয়ে তাদের ধরতে জঙ্গলে ধাওয়া করলো। একটা সময় এদের খুঁজতে জঙ্গলের অনেক ভেতরে অবধি চলে আসলে ছোট্ট টিম বানিয়ে তারা আলাদা আলাদা করে সার্চ করতে শুরু করে। এই সুযোগে ক্রিমিনালগুলো এক একজনকে টার্গেট করে শেষ করতে থাকে। এক পর্যায়ে এসে মুথুভেল স্টিফেনকে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য মানা করলো, কারণ তার ভূত প্রেতে বিশ্বাস না থাকলেও এই জঙ্গলটা সুবিধার মনে হয় না। বহু খারাপ গল্প শোনা যায় এই জঙ্গলটার নামে। তখনই তারা জঙ্গলের মাঝে এক বিশাল আকার অদ্ভুত দৈব মূর্তি দেখতে পায়, যার শরীর মানুষের মতো হলেও মাথাটা কাকের মতো। মুথুভেল মানা করা সত্ত্বেও স্টিফেন থামলো না। সে গুজবে বিশ্বাস করে না, তাই মুথুভেলকে অন্যদিকে পাঠিয়ে সে এসে ক্রিমিনালগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ল। হঠাৎ করে স্টিফেন মুথুভেলের চিৎকার শুনতে পায়, তাকে দুজন মারতে ধাওয়া করেছে। তখনই স্টিফেন একজনকে গুলি করায় তার রক্ত মাটিতে পড়তেই চারিদিকের পরিবেশ চেঞ্জ হতে শুরু করে এবং শুনতে পাওয়া যায় গগনবিদারী আদিম কানফাটা অসহ্য চিৎকার। সবাই প্রচন্ড আওয়াজে কানে ধরে বসে পড়লে কিছুক্ষণ পর স্টিফেন নিজেকে জঙ্গলের এক অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে মুথুভেল তার দূরের থাকা সেই দুজন ক্রিমিনালদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টিফেন চিৎকার করে তার সহকর্মীদের খুঁজতে বেরিয়ে পড়লে একটা সময় হোঁচট খেয়ে পড়ে গেলে তার পায়ে ভীষণ চোট লাগে এবং এরপর কি হয়েছে সেটা তো আমাদের সকলেরই জানা। এরই সাথে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখি বৃষ্টির মধ্যে আশুকান, আনন্দ ও রেজি জঙ্গলের স্টিফেনকে খুঁজতে ঢুকেছে। আর শোকান বলে এই জঙ্গলে অনেকেই নিখোঁজ হয়েছে, তাদের আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। পর্তুগিজ মহিলা তার স্বামী স্টিফেন ও তার প্রেমিকাকে এই জঙ্গলে মেরে ফেলেছিল। এরপর সে নিজেও নাকি মারা যায়। স্থানীয় লোকেরা বলে জঙ্গলে এই তিনজনের আত্মা এখনো আছে। আশুকান যখন পরে ইনচার্জ হয়ে আসে তখন জঙ্গল থেকে একটা মুন্ডবিহীন বডি পেয়েছিল। অনেক চেষ্টার পরেও তাকে শনাক্ত করা না গেলে স্থানীয় লোকেরা বলতে শুরু করে এটা ৮০ বছর আগে সেই বিদেশি লোকটার বডি, মানে জেমসের। কিন্তু কোনোভাবেই এটা সম্ভব ছিল না, কারণ ৮০ বছরের পুরনো বডি পচে যাওয়া তো দূরের কথা, দেখে মনে হচ্ছিল মাত্র একদিন আগের বডি। অবশ্য তারা খোঁজ করেও মাথা পায়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো এর কিছুদিন পর একটা মাথা পাওয়া গিয়েছিল, যেটা ছিল অবশ্য খুবই পুরনো। লোকে বলে ওইটা নাকি জেমসের মাথা। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর তারা সেই মূর্তিটার সামনে আসতেই ওয়াকিতে শোনা গেল স্টিফেনের আওয়াজ। সে কোথায় আছে জানার চেষ্টা করলে বলে মূর্তির ডান দিকে বড় গাছটার নিচে বসে আছে। সেই মতে ওরা গাছের দিকে এগোতেই তখনই আসলো পেরুমালাই থানার এএসআই এর কল। আশুকান জানায় তাদের থানার একজন অফিসার জঙ্গলে হারিয়ে গেছে এবং তাকে উদ্ধার করতে তারা জঙ্গলে ঢুকেছে। কথাটা শুনতে এএসআই গভীরভাবে বলল যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যাও।
আর তোমরা যার কথা বলছো এই নামের আমি কাউকেই চিনি না। এএসআই রেগে কল কাটতেই স্টিফেন জানায় সে বড় গাছটার নিচে এখনো তাদের জন্য অপেক্ষা করছে। তার পুরো নাম স্টিফেন জর্জ। এতক্ষণে আশুক খান বিরক্ত হয়ে পুনরায় এএসআই কে কল করে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা বলল যে আজ সকালে পেরুমালাই থানার একজন অফিসার পিটারের অ্যাক্সিডেন্ট হয়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তাকে নিয়ে যাওয়ার সময় ওই ওয়াকিতে খবর আসে ওই একই থানার এএসআই স্টিফেন জর্জ জঙ্গলে আহত অবস্থায় ফেসে গেছে। শুধু তাই নয়, তারা আরো একজনের বডি পেয়েছে। কথাটা শুনে এএসআই রেগে বলল তাদের থানায় যে দুজন এএসআই আছে তারা আজ মিটিং এ উপস্থিত ছিল, বাকি এই নামে সে আর কাউকেই চেনে না। এইটা শুনে আশুক খান কি করবে ভেবে না পেয়ে ওয়াকির সাহায্যে আনন্দ ডিরেক্ট স্টিফেনের সাথে এএসআই এর কথা বলিয়ে দিলে স্টিফেন মুতুভেল নামটা উচ্চারণ করতে এএসআই চমকে ওঠে। কাপা গলায় জিজ্ঞাসা করে মুতুভেলের পুরো নাম কি। উত্তর আসলো মুতুভেল মারিয়াপ্পান। এতক্ষণে এএসআই ভয়ে ঠান্ডা হয়ে গেল। কোনো মতে বলল আজ থেকে প্রায় 30 বছর আগে 26শে মে 1994 সালে পেরুমালাই থানার এসআই স্টিফেন জর্জ তার টিম সহ জঙ্গলে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর কেউই তাদের খুঁজে পায়নি। আর এই মুতুভেল হলো তার বাবা। মনে করা হয় সেই দিনের পর তারা জঙ্গলেই মারা গিয়েছিল। কিন্তু তাহলে এত বছর পর স্টিফেন কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে? তাই এএসআই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বের হতে বলে কল কেটে দিল। রেজি সিদ্ধান্ত নেয় সে ব্যাক করবে। সেই মতো রেজি চলে যেতে ওরা স্টিফেনের নির্দেশ মতো বড় গাছটার সামনে আসতে শিরদাঁড়া পেয়ে ঠান্ডা বরফের স্রোত নেমে আসে। কারণ গাছটার সামনে পড়ে আছে একটা কঙ্কাল এবং ঠিক তার পাশে আরো একটা কঙ্কাল। আর সে ওকে দেখে তখনও স্টিফেনের আওয়াজ আসছে। আমার ঠিক পাশে মাঝ বয়সে কেরালা পুলিশের একটা বডি পড়ে আছে। ওর গায়ে ধাক্কা লেগেই তো আমি পড়ে গিয়েছিলাম। ইউনিফর্মে লেখা তার নাম এমজি অশোকান। এটা কি করে সম্ভব? অশোকান তো আনন্দের সামনে দাঁড়িয়ে। তাহলে 30 বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে? কি রহস্য আছে এই জঙ্গলে? স্টিফেন ও তার টিম যদি মারা গিয়ে থাকে তাহলে পিটারের কিভাবে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো? অন্যদিকে পিটারের বাড়ির লোক হসপিটালে পৌঁছে জানতে পারে সে মারা গেছে। তবে তাদের বডি দেখতে দেওয়া হয় না, কারণ দুটো ছেলের সাথে যে বয়স্ক মহিলাটি এসেছে সে নিজেকে পিটারের স্ত্রী বলে দাবি করছে। কিন্তু যোশী বুঝে পায় না এই 50 বছর বয়সী মহিলা যাকে কিনা পিটারের মা ভেবেছিল সে কিভাবে নিজেকে মাঝ বয়সী পিটারের স্ত্রী বলে দাবি করছে। তার এই দুটো ছেলে নাকি পিটারের সন্তান। যোশী আশুক খানকে জানায় পিটারের বাড়ির লোক দাবি করছে পিটার 30 বছর আগে জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এমনকি তাদের কাছে পিটারের আইডি কার্ডও রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো 1959 সালে জন্ম নেওয়া মানুষের বয়স এখন কিভাবে 30 হলো? সব শুনে আশুক খান বুঝে যায় এই জঙ্গলের কিছু তো একটা রহস্য আছে যেটা তাদের ভাবনার ঊর্ধ্বে। তাই আশুক খান ওদের মিথ্যা বলতে বলে যে তাদের বডি চিনতে ভুল হয়েছে। অন্যদিকে রেজি জঙ্গলে যে বডিটা পেয়েছিল যেটাকে তারা পেরুমালাই থানার অফিসার বলে দাবি করেছিল সেটা ফরেন্সিক টিম থেকে এক্সামিন করার পর চমকে ওঠে, কারণ ওইটা নাকি রেজির বডি। তাহলে এখন প্রশ্ন, রেজি যদি মারা গিয়ে থাকে তাহলে জঙ্গলে অশোকানদের সাথে এতক্ষণ কে ছিল? কিছু ভাবার আগে অঝরে বৃষ্টি নামলো। এই প্রকার বৃষ্টির মাঝে আমরা দেখতে পাই রেজি একটা ডোবায় পড়ে গেছে। সে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তার চিৎকার শুনে আনন্দরা ছুটে এসে তাকে টেনে তুলতে যেতেই এক পর্যায়ে আশুক খানের হাত কেটে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে এবং এরই সাথে গোটা জঙ্গলের পরিবেশ পাল্টে যায়। শোনা গেল গগনবিদারী কান ফাটা অপার্থিব আওয়াজ। অশোক খান এই বিকট আওয়াজ সহ্য করতে না পেরে গুলি চালাতেই সব শান্ত হয়ে যায় এবং পরক্ষণে আনন্দ জঙ্গলের কোনো এক জায়গায় রাতে নিজেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তার আশেপাশে কেউ নেই। হঠাৎ নীরবতা ভেঙে দেখতে পেল ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন হাতে সেই পর্তুগিজ মহিলাকে যে এখনো জেমসকে খুঁজে চলেছে। মহিলাটি আনন্দকে দেখে তার দিকে বন্দুক তাক করতেই আনন্দের পেছনে মুন্ডবিহীন জেমসকে দেখতে পেয়ে চমকে উঠতেই কানে আসে বন্দুকের আওয়াজ এবং এরই সাথে আনন্দ নিজেকে আবার অন্য একটা জায়গায় দেখতে পায়। নিজেকে কোনো মতে সামলে উঠতেই দেখলো একটা বাচ্চা মেয়ে কান্না করছে। সে তার ভাইকে খুঁজতে জঙ্গলে ঢুকেছিল কিন্তু ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। আনন্দ তাকে শান্ত করে ভাইকে খুঁজতে সাহায্য করতে গেলে বড় গাছটার সামনে আশুক খানের বডি পড়ে থাকতে দেখে ভয়ে শিউরে উঠল। সে কিছু বুঝে ওঠার আগে স্টিফেনদের গাড়ি থেকে পালিয়ে যাওয়া ক্রিমিনালদের একজন তাকে ধরে ফেললে শুরু হয় হাতাহাতি। আনন্দ মেয়েটাকে পালাতে বলে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে জঙ্গলে ঢুকতেই দেখা যায় পিটারকে। তাকে 3 জন ক্রিমিনাল মারার চেষ্টা করলে আনন্দ দূর থেকে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সে বুঝতে পারছে না এখানে কি ঘটছে। আনন্দ তাকে একটাই প্রশ্ন করে, স্যার আজকের ডেট কত?
উত্তর এলো 26শে মে 1994। আনন্দ হতবাক হয়ে চেয়ে থাকে। তখনই আগের বারের মতো শোনা যায় মুথুভেলের চিৎকার। তাকে দুজন ক্রিমিনাল মারতে গেলে তখনই স্টিফেন একজনকে গুলি করলে তার রক্ত মাটিতে পড়তে গোটা জঙ্গল আবার পাল্টে যায়। শোনা যায় সেই অপার্থিব আওয়াজ, এবং এরই সাথে আনন্দ পিয়নের ব্রিজ পরা লোকটাকে দেখতে পায় যে গাছে স্পাইরাল আঁকছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, মূর্তির আড়াল থেকে আরেকজন এই দৃশ্য দেখছিল, আর সে হলো পিটার। পিটার আনন্দকে কনফার্ম করতে গেলে আশুকান গুলির আওয়াজের সাথে পুনরায় সব চেঞ্জ হয়ে যায়, এবং পরক্ষণে আনন্দ সেই পর্তুগিজ মহিলাকে দেখতে পায়। তবে এইবার জেমস তখনও বেঁচে ছিল। আনন্দ বুঝতে পারে না এখানে কি হচ্ছে। জেমস মহিলাটিকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুক গর্জে ওঠে, এবং পেছন থেকে একজন জেমসের মুন্ডুচ্ছেদ করতে জঙ্গলের পরিবেশ চেঞ্জ হয়ে আনন্দ আবার সেই পিয়নকে দেখতে পায়। সে কিন্তু আনন্দকে দেখে একটু অবাক হলো না, বরং শান্ত গলায় বলল, ভয় পেও না, এখানে ভূত বলে কিছুই নেই, বরং যা কিছু হচ্ছে সব ওই মূর্তির জন্য। খেয়াল করেছো তুমি জঙ্গলে ঢোকার পর থেকে একটাও কাক দেখতে পাওনি? আনন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে এই জঙ্গলে কি হচ্ছে? তখন পিয়ন রিভিল করে জঙ্গলের এক বিশাল রহস্য। গল্পটা বহু বছর আগের, যখন এই জঙ্গলে পর্তুগিজরা প্রবেশ করেছিল। জঙ্গলের এক বিশেষ গোষ্ঠী এই দৈব মূর্তির পুজো করত। তাদের কাছে কাক ছিল ঈশ্বরের প্রতীক। এই মূর্তিটা আসলে কাকভূষণী। পিয়ন বলে যে এই জঙ্গলে যখন পর্তুগিজ রাজা লর্ড গ্র্যাব্রিয়েল এসেছিল তখন সে চেয়েছিল সবাই যেন তাকে মান্যতা দেয়, তাই সে কাকভূষণের মূর্তি এখান থেকে সরানোর অনেক চেষ্টা করে। কিন্তু চেষ্টার পরেও সফল না হলে এখানকার পুরো গোষ্ঠীকে তিনি রাগে শেষ করে সব কাকদের পুড়িয়ে দেয়। এই জঙ্গলের মাটিতে সেদিন প্রথম হিংসা ও রক্তের হানাহানির কারণে কাকভূষণী অভিশাপ দেয় যে যখনই জঙ্গলের মাটিতে রক্ত পড়বে তখনই একটা টাইম লুপ বা সময়চক্র শুরু হবে, এবং যারা এই জঙ্গলে উপস্থিত থাকবে তারাই এই সময়চক্রে ফেসে যাবে। তাই সেদিন লর্ড গ্র্যাবিয়েল তার দল নিয়ে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগলেও তারা আর ফিরে যেতে পারেনি। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেছে, তারা আজও এই জঙ্গলের কোনো এক সময়চক্রে ঘুরে চলেছে। তাই যখনই কেউ জঙ্গলে মূর্তির সামনে উচ্চস্বরে আওয়াজ করে এবং রক্তের ফোঁটা মাটি স্পর্শ করে তখনই তারা সময়চক্রের অনন্তকালে আটকে যায়। খেয়াল করলে বুঝবে এখন পর্যন্ত যতবার জঙ্গলে পরিবেশ চেঞ্জ হয়েছে বা সময়চক্র পরিবর্তিত হয়েছে ততবার কেউ না কেউ গুলি চালিয়েছে বা রক্তের ফোঁটা মাটি স্পর্শ করেছে। এই কারণে লর্ড গ্র্যাবিয়েল, পর্তুগিজ মহিলা জেমস, 1994 সালে স্টিফেনদের টিম, রেজি, আশুকান, মুথুভেল, জেমস, বাচ্চা মেয়েরা, তারা প্রত্যেকেই জঙ্গলের সময়চক্রে ফেসে রয়েছে। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, কারণ যতবার সময় চেঞ্জ হয় ততবার কোনো ব্যক্তি সময়চক্রের সেই টাইমে টেলিপোর্ট হতে পারে, সেটা 5-10 মিনিট আগে হোক বা পরে। এই কারণে আনন্দ 2 বার জেমসকে দেখতে পেয়েছিল। একবার সে জেমসকে পালাতে দেখেছে এবং আরেকবার জেমসকে মরতে দেখেছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে শুরু থেকে দেখানো শামুকের খোলস এবং স্পাইরাল সাইন আমাদের এই সময়চক্রের ইঙ্গিতটাই দিয়েছিল। সব শোনার পর আনন্দ জিজ্ঞাসা করে, তুমি এত কিছু জানলে কি করে? তখন সে বলে, আমি সেই ব্যক্তি যে পর্তুগিজ রাজার গুপ্তচর ছিল, এবং আমি রাজাকে এই জঙ্গলে নিয়ে এসেছিলাম এখান থেকে বেরোনোর একটাই উপায়। যে ঘটনা সবাইকে এখানে এনেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগে সেটাকে আটকাতে হবে। যদি না পারো তাহলে এই সময়চক্রে আজীবন ফেসে থাকবে। সেই মতোই এবার আনন্দ বেরিয়ে পড়লো সকলকে উদ্ধার করতে। সে দেখতে পায় রেজি ডুবায় পড়ে গেছে, এবং সেই টাইমলাইনের আনন্দ এবং আশুকান তাকে বাঁচাতে আসছে। কিন্তু রেজি 2টা আনন্দকে দেখে চমকে যায়। ওই যে একটু আগে বললাম কোনো ব্যক্তি সময়চক্রের যে কোনো পয়েন্টে মানে আগে বা পরে টেলিপোর্ট হতে পারে। তো আগের বারের মতো রেজিকে বাঁচাতে গিয়ে আশুকানের হাত থেকে রক্ত মাটিতে পড়ার সাথে গুলি চালাতেই সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ পুনরায় টেলিপোর্ট হয়। সে বুঝতে পারে যেমন করেই হোক এই সবকিছু তাকে থামাতেই হবে। তাই সে বিরক্ত হয়ে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলে উচ্চস্বরে চিৎকার করলে সময়চক্র চেঞ্জ হয়। এর পরের দৃশ্যে কয়েকজন স্কুল পড়ুয়াকে দেখানো হয়। তাদের মধ্যে একটা ছেলে লর্ড গ্র্যাবেলের সাদা ঘোড়া দেখে জঙ্গলের পিছু করে ঢুকে পড়ে। ছেলেটির দিদি ভাইকে বাঁচাতে জঙ্গলে ঢুকলে একটা সময় পরশে পথ হারিয়ে মেয়েটি কাকভূষণের মূর্তির সামনে এসে ভাইয়ের নাম ধরে ডাকতেই আমরা মুভির একদম শুরুর দৃশ্যটা দেখতে পাই, এবং এখানে আমরা জানতে পারি যে লোকটা ডোবা থেকে উঠে এসেছিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং রেজি। এবং যে বাচ্চাটাকে খুঁজতে মেয়েটা জঙ্গলে ঢুকেছিল সেই বাচ্চাটা হলো ছোট্ট রেজি। আসলে অনেক বছর আগে রেজির দিদি তাকে খুঁজতে এসে জঙ্গলে হারিয়ে গিয়েছিল, এবং এই কারণে রেজি জঙ্গলে ঢুকতে ভয় পাচ্ছিল। তবে তারা দুজন কর্দমাক্ত রেজিকে দেখে ভয়ে পালিয়ে যায়। তখনই মুতুফেলকে বাঁচানোর জন্য স্টিফেনের গুলির শব্দের সাথে সময়চক্র চেঞ্জ হয় এবং আনন্দ কর্দমাক্ত রেজিকে ভয়ে পালাতে দেখে। ঠিক এই সময় আমরা সেই কলেজের গ্রুপ
গ্রুপটাকে দেখে, যারা শিকার করতে এসেছিল। মেয়েটি ভয়ে জঙ্গলে আওয়াজ শুনে গুলি চালাতেই সে গুলি গিয়ে লাগে রেজির বুকে এবং সে মারা যায়। অর্থাৎ আশোকানদের ফরেন্সিক টিম এই রেজির বডিটাই পেয়েছিল। তবে এখন গুলির শব্দ ও রেজির রক্তের কারণে সময় চেঞ্জ হয় এবং আনন্দ পিটারকে ক্রিমিনাল থেকে বাঁচিয়ে স্টিফেনকে বলে, এই জঙ্গল থেকে যদি বেঁচে ফিরতে চাও তাহলে যাই হয়ে যাক গুলি চালিও না। কিন্তু এখানে আসে একটা বিশাল টুইস্ট। প্রথমে স্টিফেন আনন্দের কথা না শুনলেও আনন্দ বলে সে যদি ওর কথা মেনে চলে তাহলে নিজের সন্তানকে দেখতে পাবে, এবং এখানে আমরা জানতে পারি আনন্দের বাবা 30 বছর আগে এই জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তাকে সে জন্মের পর কখনোই দেখেনি। তার ছবি এখনো পার্সে রেখেছে, আর সেই ছবিটা আর অন্য কারো নয়, স্বয়ং স্টিফেনের। অর্থাৎ স্টিফেন আনন্দের বাবা। 26শে মে 1994 সালে আনন্দের জন্মদিন, আর সেই দিনই স্টিফেন নিরুদ্দেশ হয়েছিল। আর এই কারণে স্টিফেনকে শুরুতেই ডেট জিজ্ঞাসা করা হলে আনন্দ শুনে অবাক হয়ে গিয়েছিল। এতক্ষণে আনন্দ তাকে জঙ্গলের পুরো বিষয়টা বুঝিয়ে তাকে ফলো করতে বলে, এবং তখনই দেখা যায় তাদের দুজনের এই কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে আরেকটা অন্য টাইমলাইনের আনন্দ শুনছিল। তো এখন আনন্দ স্টিফেন ও মুথুফেলকে ক্রিমিনালদের থেকে বাঁচিয়ে বাকি টিমকে ইনফর্ম করে মূর্তির সামনে আসতে বলে, যাতে তারা জঙ্গল থেকে বেরোতে পারে। কিন্তু মুশকিল হলো তারা যতই বেরোনোর চেষ্টা করে ঘুরে ফিরে সেই মূর্তির কাছে গোলক ধাঁধার মতো চলে আসে। তখন আনন্দের পিয়নের বলা কথাটা মনে পড়ে যায়। সে এই এলাকার গোষ্ঠী গোলপথে ঘুরে কাকভূষণের পুজো করত এবং পিয়ন নিজেও স্পাইরাল সাইন আঁকত। তাই বুদ্ধি লাগিয়ে আনন্দ সবাইকে নিয়ে মূর্তি বরাবর গোল করে ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে থাকে। আসার পথে তারা ক্রিমিনালগুলোর সম্মুখীন হলে মুথুভেল সহ বাকিদেরও মারতে থাকে, কিন্তু আনন্দ তাদের মেরে বাকিদের বাঁচিয়ে নেয়। ততক্ষণে একজন স্টিফেনকে আহত করে দিলে স্টিফেনের রক্ত মাটিতে পড়তে আনন্দ ভয় পেয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে সময় চেঞ্জ হয় না, কারণ শুধু রক্ত নয়, রক্তের সাথে হাই পিচ সাউন্ড হওয়াটাও জরুরি। তো এই পর্যায়ে আনন্দ জঙ্গলের এক প্রান্ত থেকে কাকদের ডাক শুনতে পেয়ে সেই দিকে গেলে অবশেষে জঙ্গল থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং আনন্দ সবাইকে গাড়িতে তুলে স্টিফেনকে হসপিটালে পৌঁছাতে বলে তার সন্তানকে দেখার জন্য। তাহলে 1994 সালে ছোট্ট আনন্দকে কোনোদিনই বাবা ছাড়া বড় হতে হবে না। তারা গাড়ি নিয়ে বেরিয়ে যেতে আনন্দ মূর্তির সামনে এসে নিজেকে গুলি করে এবং পুরনো ঘটনার পুনরাবৃত্তি আটকে সময়চক্রটাকে ভাঙে। এর পরের দৃশ্যে আমরা দেখি হসপিটালে আনন্দের চোখ খুলতে, এবং আজ তার স্ত্রী নিতুর ডেলিভারি। তবে সব থেকে বড় টুইস্ট হচ্ছে তার পাশে বসে রয়েছে স্টিফেন জর্জ, কারণ 1994 সালে আনন্দ স্টিফেনকে জঙ্গল থেকে বের করতে সফল হয়েছিল বলে আনন্দ ছোটবেলায় তার বাবাকে হারায়নি। এরপর আনন্দের নতুন থানায় ডিউটি জনের সময় চলে আসে। তবে আনন্দ এখন কনস্টেবল নয়, খোদ এএসআই। কিন্তু এখন এখানে আসে একটা বড় টুইস্ট। আনন্দ খেয়াল করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আশোক খান, এবং গাড়িতে যে কয়েকজন অফিসার আছে তারা প্রত্যেকে সেম কথা রিপিট করছে, যেগুলো সে প্রথম দিন কনস্টেবল ডিউটি জয়েন করতে আসার সময় শুনেছিল। আনন্দের ভয়ে বুক কেঁপে উঠতেই রশিদের ফোন আসে। অফিসার রেজি একটা গাড়ি আটকেছে, যেখানে কয়েকজন ছেলে মেয়ে অ্যাডাল্ট ভিডিও শুট করছিল। শুধু তাই নয়, আনন্দ খেয়াল করে যে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা পেরুমালাই জঙ্গলের ঠিক পাশে, এবং সেখানে দাঁড়িয়ে সেই হরিণটা। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, এবং আনন্দ খেয়াল করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ওই কলেজ গ্রুপের মেয়েটা যারা জঙ্গলে শিকার করতে এসেছিল। প্রচন্ড ভয়ে তাকে গাড়িতে তুলে আনন্দ মেয়েটার ফোন চেক করে। তার বাড়ির লোককে কল করতে যেতে ভয়ে বুক শুকিয়ে যায়, কারণ ফোনের লক স্ক্রিনে মেয়েটার সাথে বাবার ছবি রয়েছে, এবং সে আর অন্য কেউ নয়, স্বয়ং আনন্দ। আর তখনই তার কোলে মেয়েটা মারা যায়। এই ঘটনায় আনন্দ ভয় পেয়ে নিতুকে কল করে। তার ছোট্ট মেয়ের ব্যাপারে খবর নিয়ে জানতে পারে সে একদম সুস্থ আছে। তবে আনন্দ এখন বাকরুদ্ধ। সে ভালো করে বুঝতে পারছে এত কিছুর পরেও টাইম লুপ ব্রেক করে সে বেরিয়ে আসতে পারেনি। তার মনে পড়ে যায় পিয়নের কথা। সে বলেছিল এই লুপ ভাঙতে হলে তাকে সে ঘটনাকে থামাতে হবে যেটা দিয়ে সবকিছুর সূত্রপাত হয়েছিল। অর্থাৎ আনন্দকে এই টাইম লুপ ব্রেক করে বেরিয়ে আসতে হলে পর্তুগিজ রাজা লর্ড গ্র্যাবিয়েলকে আটকাতে হবে। আর তখনই দেখা যায় জঙ্গলের ভেতর থেকে লর্ড গ্র্যাবিয়েল তার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে হাসছে। এবং এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।